ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। শুভ সন্ধ্যা দর্শক, ফাগুনের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্বে। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হয় প্রতি শনিবার এই সময়। দর্শক, আমাদের সাথে প্রতি সপ্তাহে একটি চিকিৎসার আমাদের প্রাত্যহিক জীবনের একটি সমস্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং আপনারা সরাসরি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন এবং আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত হন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনারা জানেন যে কিছুদিন আগে অনুষ্ঠিত হলো বিশ্ব ক্যান্সার দিবস এবং ক্যান্সারের এবারে প্রতিপাদ্য বিষয় ছিল অনন্যতায় ঐকতান। তো আমাদের যে আলোচনাটি গত পর্বেও হয়েছে ক্যান্সার বিষয়ে একটা বিশদ আলোচনা, আজকের পর্বে আমাদের বিষয় মুখ ও গলার ক্যান্সার শুরুতে ধরা পড়লে সুস্থ হয়। দর্শক, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার নুরুল হুদা নাইম। স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ইতোমধ্যে শুনেছেন আপনি যে নাক কান গলার ক্যান্সার শুরুতে ধরা পড়লে সুস্থ হয়। স্যার, এই বিষয়ে আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে ক্যান্সার এবারের প্রতিপাদ্য বিষয় যেটি ছিল অনন্যতায় ঐকতান, এই বিষয় সম্পর্কে একটু বলে যদি নাক কান গলার ক্যান্সার সম্পর্কে সাউন্ড পাচ্ছি না, আমি সাউন্ড পাচ্ছি না, আই ক্যান্ট হিয়ার ইউ। এর যে প্রবলেম, ডিভাইস ইজ নট কানেক্টেড। এটা কোনটার সাথে কোনটা, এটার সাথে কানেক্টেড নাই, তুমি এটা কানেকশন করো নাই। তুই হরিজামা মেলা জামা বেরোই যা, কিন্তু ওগুলো হরিজামা গুদি করি। দর্শক, আমাদের লাইনে ডিস্টার্ব করছে। হ্যালো ডাক্তার নাইম, শুনতে পাচ্ছেন আমার কথা? দর্শক, সাউন্ড কোন একটা সমস্যার কারণে, হয়তো টেকনিক্যাল কারণে সংযুক্ত হতে উনি পারছেন না আপাতত। তো এবারে প্রতিপাদ্য ছিল অনন্যতায় ঐকতান এবং ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা যে পরিমাণে প্রতিদিন বাড়ছে এবং সংখ্যাটা এত বেশি ভয়াবহ এবং প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিন যে হারে মারা যাচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু ভয়াবহ। আমাদের আজকের আলোচনায় এ সম্পর্কে বিশদভাবে আলোচক বলবেন এবং ক্যান্সারের একটি বড় অংশ, বড় রোগী হচ্ছে গিয়ে নাক কান গলার ক্যান্সার, যে ক্যান্সারটি শুরুতেই চিকিৎসা দিলে
শুরুতেই ধরা পড়লে এবং চিকিৎসা গ্রহণ করা শুরু করলে সুস্থ হয়ে যায়। ডাক্তার নাইম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ফোনটা মিউট করা সম্ভবত আমার। ডাক্তার নাইম, শুনতে পাচ্ছেন আমার কথা? সরি, আই ক্যান্ট হিয়ার ইউ। জি, হ্যালো। দর্শক, ক্যান্সার সম্পর্কে আমরা যতদূর আমাদের ধারণা আছে যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে অভ্যাসগুলো আম, আমাদের সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আমাদের যে অভ্যাস এবং যে বদভ্যাসগুলো আছে, আমরা অনেকেই জানি না যে আসলে কোনটার কারণে আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের বেড়ে যাচ্ছে। যেমন আমরা অনেকেই জানি যে আমরা আহ সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী। কিন্তু আমরা আবার এটাও জানি যে সূর্যের রশ্মি কিন্তু আমাদের ভিটামিন ডিও আহ দেয় আমাদের শরীরে, যেটা আমাদের হাড়ের জন্য খুবই উপকারী। সুতরাং আমরা যদি জানি যে কোন রোগটা উপকারী আর কোন রোগটা আমাদের জন্য ক্ষতিকর, বা কোন খাবারটা আমাদের জন্য অপকারী, যেটা যে খাবার আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি বা বাচ্চাদের খাওয়াচ্ছি কিন্তু সেগুলো খুব সহজে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, যেমন প্যাকেটজাত খাবার, ফ্রোজেন ফুড, বিভিন্ন জাঙ্ক ফুড, মশলা জাতীয় খাবার, দোকানের কেনা খাবার, বারবার একই তেলে ভাজা খাবার, এই খাবারগুলোর অভ্যাস মনে হয় অনেকের বাসাতেই আছে। এবং আমাদের বলতে গেলে প্রত্যেকের বাসাতেই কিছু না কিছু প্রতিদিনই মনে হয় এ ধরনের খাবারের অভ্যাস থেকে থাকে, যে বিশেষ করে যেসব বাসায় কর্মজীবী মা বাবা থাকে তাদের শিশুদেরকে এই ধরনের প্যাকেটজাত খাবারের অভ্যাস বা ফ্রোজেন ফুডের অভ্যাস বেশি করা হয়, এবং ফাস্ট ফুডের অভ্যাস তো আছেই। এই খাবারগুলো যে কতটা ভয়াবহ আকার ধারণ করছে আমাদের পরবর্তী প্রজন্মকে ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আমাদের এই খাবারগুলো থেকে আসলে দূরে সরিয়ে আনার এটাই মোক্ষম সময়, এবং এই মুহূর্ত থেকে আমাদেরকে সরে আসতে হবে এই অভ্যাসগুলো থেকে। আর যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে গিয়ে তামাক। তামাক, গাঁজা, জর্দা, এই ম্যাটেরিয়াল গুলো অনেকেই গ্রহণ করে থাকে, যে ধূমপানের অভ্যাসটা ত্যাগ করতে পারে না। আমরা কিন্তু চেষ্টা করলেই আহ পারবো যে আমাদের নিজেদের পরিবারকে এবং আমাদের বন্ধু বান্ধব পরিজনকে এই বিপদটা থেকে উদ্ধার করতে। যে শুধু ধূমপান করছে, শুধু সেই যে আক্রান্ত হচ্ছে তা না, তার আশেপাশে সবাই কিন্তু প্যাসিভ স্মোকার হচ্ছে। ডাক্তার নাইম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 জি, আপনাকে সরি, আমরা জি, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গিয়ে নাক কান গলার ক্যান্সার বিষয়ে, এবং সেটা হচ্ছে গিয়ে মুখ ও গলার ক্যান্সার শুরুতে ধরা পড়লে সুস্থ হয়। স্যার, এবারের ক্যান্সারের যে প্রতিপাদ্য ছিল অনন্যতায় ঐকতান, সে বিষয়ে একটু আলোচনা করে আমরা মুখ ও গলার ক্যান্সারে যদি সরাসরি চলে যাই, তাহলে আমাদের দর্শক উপকৃত। এবং দর্শক, আপনি সরাসরি আপনারা আম, আমাদের সাথে প্রশ্ন বা মতামত বিনিময় করতে পারবেন, কমেন্ট সেকশনে প্রশ্ন করে আপনারা উত্তর পেয়ে যাবেন সাথে সাথে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা দর্শকদের কাছে প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমাদের টেকনিক্যাল ইররের কারণে আমরা যথাসময়ে আপনাদের সাথে সংযুক্ত হতে পারিনি। তো যাই হোক, আমরা গত পর্বে আমাদের হেড নেক ক্যান্সার না শুধু, আমরা একদম টোটালি সব ধরনের ক্যান্সার নিয়ে কথা বলেছি। এবং ইতিমধ্যে উর্মি আপা বলেছেন যে আমরা ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের যে ক্যান্সারগুলো হবে, এই ক্যান্সারের চিকিৎসা বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু আমাদের গোল কিন্তু একটাই, যে আমরা ক্যান্সার থেকে মুক্তি পাবো। এবং এই মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। প্রায় অর্ধেকের চেয়ে বেশি ক্যান্সার, ইভেন হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে প্রায় 2/3 ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো যদি আমরা একটু সচেতন হই, এবং ক্যান্সার হওয়ার কারণগুলো সম্পর্কে যদি আমরা একটু
সম্যক ধারণা রাখি এবং এগুলা থেকে বিরত থাকি যেগুলা ক্যান্সারের কারণ, তাইলে আমরা কিন্তু ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। তো প্রিয় দর্শক, আমাদের কিন্তু মটো হচ্ছে যে আমরা মানে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব যে ক্যান্সারকে কিভাবে প্রতিরোধ করা যায়। আমরা আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি প্রত্যেকে একটা একটা করে অভ্যাস ছেড়ে দেই তাহলে কিন্তু ক্যান্সার আমাদের থেকে দূরে থাকবে। তো আমরা আজকে মুখ ও গলার ক্যান্সার নিয়ে আলোচনা করতে চাই। আমরা মুখের ক্যান্সার বলতে মুখ, এবং বিশেষ করে এটাকে আমরা যদি আরো বড় হেডিংয়ে বলি যে হেড নেক ক্যান্সার, অর্থাৎ এটা একটা যে আমরা একটা ছাতার মতো ধরি, একটা আমব্রেলা, তাহলে মুখ ও গহ্বরের ভিতরে যে কয়েকটা মানে স্থান আছে বা সাইট আছে, যেমন জিহ্বা আছে, লিপের বা ঠোঁটের ভিতরের অংশ আছে, গালের ভিতরের অংশ আছে, এবং মুখ গহ্বরে গেলে আমরা পাবো যে টনসিল, এবং আরো পিছনে গেলে জিহ্বার গুড়া। তো এটাকে আমরা ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর বলবো। এই মুখ গহ্বরে দেখেন আমরা কিন্তু যদি খেয়াল করে দেখি প্রিয় দর্শক, আমাদের বাইরে চামড়া আছে, সেটা কিন্তু ভিজা না, কসকসে এবং শুকনা। আমাদের মুখের ভিতরেও কিন্তু একটা চামড়া আছে, সেটা কিন্তু খুবই স্মুথ, খুব পালিশ, মসৃণ, এবং এটা ভিজা ভিজা থাকে। এবং এই কোনো কারণে যদি এখানে ক্যান্সার হওয়ার লক্ষণ, প্রাথমিক লক্ষণ হলো যে এখানে এই মসৃণতা তার চলে যাবে, কোনো কারণে মসৃণতা চলে যাবে, ওখানে একটা ক্ষত বা আলসার হবে, যে আলসারটা 3 সপ্তাহের বেশি অধিক সময় থাকবে। এটাকে আপনি অবশ্যই মানে গুনতে হবে এবং নিকটস্থ আপনার নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে যে 3 সপ্তাহ 2 থেকে 3 সপ্তাহের অধিক কোনো আলসার যদি থাকে যেটা হিল হচ্ছে না চিকিৎসার পরেও, অবশ্যই সেটাকে আমরা গণনায় আনতে হবে এবং এটা ক্যান্সার কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এই যে আমরা যেটা বললাম পাতলা যে মুখের ভিতরের যে আবরণী আছে, এখানে জিহ্বার ক্যান্সারের একটা ছবি যদি আমরা দেখাতে পারি, আমি চ্যানেল আইয়ের মডারেটরকে কি করব, অনুরোধ করব আমাদের ঠোঁটের ক্যান্সার এবং জিহ্বার ক্যান্সারের কিছু ছবি যদি দেখাতে পারি। ওটা আমাদের এখান থেকে দেখানো সম্ভব? আচ্ছা, ওকে, আপনি কি শুনতে পাচ্ছেন? এই ইশরাত তুমি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। ওখানে কিন্তু ছবিটা পাঠানো ছিল, যদি ওনারা দেখাতে পারতেন একটু, যদি আপনি বলবেন। আচ্ছা, হয়তো দেখানো গেলে হয়তো ওনারা এতক্ষণে শো করতো। আপনি বলতে থাকুন, আমরা অপেক্ষায় থাকি। মানে দেখাইলে রুগীরা একটু মানে দর্শকরা একটু ভালো বুঝতে পারতেন। ওকে, তাহলে এই মুখ, জিহ্বা, গালের ভিতরের অংশ, ঠোঁটের ভিতরের অংশ, অথবা জিহ্বার গুড়া, আর সাথে পাশে টনসিল, এগুলাতে, এবং আরো নিচে যদি আমরা যাই, থ্রোট বলতে আমরা বলি যেটা নাকের পিছনের অংশ, অর্থাৎ মুখগহ্বরের উপরে, এটাকে আমরা বলি নেজোফেরিংস। তারপরে হলো আমাদের ফেরিংস এবং হাইপোফেরিংস এবং লেরিংস, যেটা অর্থাৎ গলার একদম নিচের অংশ, যেটা আমরা কথা বলি ভয়েস বক্স যেটাকে বলা হয়, এটা, এবং তার আশেপাশে যে হাইপোফেরিংসের যে কয়েকটা স্থান আছে, এই সবগুলোতে কিন্তু আমাদের এই মিউকাস মেমব্রেন অর্থাৎ একটা কাভারিংস থাকে, একটা স্মুথ একটা কাভারিংস, এবং এই কাভারিংসে সবসময় স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে, 95% ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে। এবং এখানে যে লক্ষণগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে, আমরা আলসার দেখতে পাবো, কোথাও কোনো ফুলা থাকতে পারে, ভাত খাওয়ার সময় বা গিলতে গিয়ে কষ্ট হইতে পারে, ব্যথা লাগতে পারে, এবং 40 ঊর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে আমরা যেটা খুবই মানে একদম খুব সুস্পষ্টভাবে আমরা যেটা বলতে পারি যে ডুব গিলার সময়ে যদি কারো কোনো ব্যথা গলায় হয় এবং একই সাথে ওই দিকের কানে তার ব্যথা করে, তাইলে কিন্তু ধরে নিতে হবে যে ওনার গলার ভিতরে ক্যান্সার বাসা বাঁচতে শুরু করেছে। সুতরাং এটা আমরা ওই যে ক্যামেরার মাধ্যমে, যেটাকে আমরা লেরিঙ্গোস্কোপি বলি বা এন্ডোস্কোপিক পরীক্ষা বলি, ভিডিও লেরিঙ্গোস্কোপিক পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আমরা ভিতরটা খুব ভালোভাবে দেখতে পারি, এবং কোথাও কোনো ক্ষত বা ঘা অথবা কোনো ফোলা থাকলে সেখান থেকে আমরা পরীক্ষার জন্য ছোট্ট এক টুকরা মাংস নিতে পারি। এখানে
প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা প্রায়শ এই একটা সমস্যায় পড়ি যে কারো কোনো ক্ষত বা ঘা দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু ওনারা মাংস পরীক্ষা করার জন্য যে একটু পিস নিতে হবে, এটা কিন্তু দিতে অনেকেই নারাজ থাকেন, অনেকেই দিতে চান না। এটা অমূলক একটা ভয়, এটা কখনোই করবেন না। যদি ডাক্তার সাহেব কখনো আপনাদের এই পরীক্ষা করার সময়ে এরকম কোনো লক্ষণ দেখা পান এবং যদি বলেন যে আপনার ওখান থেকে আমরা পরীক্ষার জন্য একটা স্যাম্পল নেব, অবশ্যই নিঃসন্দেহে আপনারা তখন রাজি হয়ে যাবেন। কারণ আমরা আগেও বলেছি এবং এটা আপনারাও জানেন যে প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার ধরা পড়ে তাইলে কিন্তু 100% নিরাময়যোগ্য। অর্থাৎ ক্যান্সারের যে চিকিৎসা আছে ওই সময়ের জন্য যে চিকিৎসা পদ্ধতিটা ভালো হবে, আমরা সেই চিকিৎসা করে কিন্তু রোগীকে আমরা ভালো করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। খুবই চমৎকারভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। স্যার, আমরা তো জানি যে ক্যান্সার আসলে শরীরের একদম পা থেকে মাথা পর্যন্ত সব কয়টা অর্গানের মধ্যে কিছু কিছু ক্যান্সার আছে যেটা আসলে প্রথমে ধরা পড়লেই সুস্থ হয়ে যায়, রোগীকে পুরোপুরি 100% কিউর করে ফেলা যায়, আর কিছু কিছু ক্যান্সার আছে হয়তো বা 100% সুস্থ করা যায় না। তো আম, আহ, যেহেতু একটা আমাদের সুখকর একটা কথা হচ্ছে যে মুখ ও গলার ক্যান্সার শুরুতে ধরা পড়লে আসলে এই মুখ ও গলার ক্যান্সার আসলে কত ধরনের হতে পারে এবং এই ক্যান্সার গুলো কোনটা বিপজ্জনক, যেটা চিকিৎসা দিলেও হয়তো বা রয়ে যেতে পারে, এবং যেটা শুরুতে চিকিৎসা দিলে ধরা পড়ার পরপরই চিকিৎসা শুরু করলে সুস্থ হয়ে যাবে, এইটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যদি এই মুখ এবং গলার ক্যান্সারকে একটু ভাগ করতে চাই, তাইলে আমরা এটাকে যদি আগে বলছিলাম যে যদি আমরা ছাতা ধরি, তাইলে মুখের ভিতরে যে আবরণীর যে ক্যান্সার, এটা এক ধরনের ক্যান্সার, এবং বাহির থেকে যদি আমরা আসি তাইলে এখানে আরো 3টা গ্রুপ আমরা পাবো। অর্থাৎ আমাদের গলার বাহিরের দিকে 3 ধরনের গ্ল্যান্ড থাকে। একটা হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড, অর্থাৎ এটাকে আমরা বলি লিম্ফ নোড। টোটাল আমাদের মানব দেহের মধ্যে প্রায় 600-র মতো লিম্ফ নোড আছে এবং এর মধ্যে প্রায় অর্ধেক 250 থেকে 300 লিম্ফ নোড কিন্তু এই নাক কান মানে গলার মধ্যে হেডনেক এর রিজিয়নে। সুতরাং এই লিম্ফ নোডগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ যে কার্যক্রম শরীরের আছে সেখানে অংশগ্রহণ করা। এবং আমরা যদি এটাকে আরো লেমেন ভাষায় বলতে চাই, সেটা হবে যে অন্যের ব্যথায় ব্যথিত হওয়া। অর্থাৎ এই যে লিম্ফ নোডগুলা গলার মধ্যে থাকে, এদের বেশিরভাগই কিন্তু নিজেদের রোগের চেয়ে অন্য জায়গার রোগে তারা আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ ক্যান্সার হয়তো গলার ভিতরে, কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটে অনেক সময় আমাদের গলা একটা ফুলা বা চাকা বা একটা গিলটির মতো একটা চাকা নিয়ে গলায় আমরা হয়তো দেখা যেতে পারি। এখানে আমরা যেটা বলবো যে আমরা যখন প্রত্যেক দিন আমাদের গোসলের সময় হোক অথবা আমরা যখন আয়না দেখি, মুখ এবং গলা কিন্তু আমরা ইচ্ছা করলে পরীক্ষা করতে পারি। আমরা হাত দিয়ে যদি একটু এভাবে করে দেখি কোথাও আমার গলার মধ্যে কোথাও কোনো মানে চাকা হাতে বাজে কিনা, চোখে দেখা যায় কিনা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এই একটা গ্ল্যান্ড গেল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ সে তখন আমরা তাকে বলি মেটাস্টেটিক বা সেকেন্ডারি। অর্থাৎ প্রাইমারি সাইড কিন্তু তার গলার ভিতরে অথবা বুকের ভিতরে অথবা পেটের ভিতরে এইখানেও হইতে পারে, ওইখান থেকেও কিন্তু আমাদের নোটটা গলায় দেখা যাইতে পারে। এটা কখনো কখনো প্রাইমারির সাথে আমরা সেকেন্ডারি পাই, অথবা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শুধু এই গলার গোটাটাই পাওয়া যায়, ভিতরে কোথায় আছে সেটা আমরা অনেক খোঁজাখুঁজি করে সব ধরনের পরীক্ষা করেও পাই না। তখন তাকে বলি আমরা আননোন প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি কোথায় আছে আমরা জানি না। এইগুলো আমাদের লিম্ফ গ্ল্যান্ডের কথা। শরীরে আরেকটা গ্ল্যান্ড আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, আমাদের মেটাবলিজমে সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা গলার সামনের দিকে নিচের অংশে থাকে। আমাদের যে পুরুষ মানুষদের ক্ষেত্রে বিশেষ করে গলায় একটা প্রমিনেন্ট একটা অংশ থাকে, এটাকে আমরা অ্যাডামস আপেল বলি।
এটার নিচে। তো এটা আবার যদি নর্মাল অবস্থায় সে কিন্তু কখনোই দেখা যায় না, চোখে খালি দেখা যায় না, সে একদম মিশে থাকে। যদি কারো কোনো ক্ষেত্রে এটা থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, তখন কিন্তু ঢোক গিলার সাথে সেটা উপরে উঠানামা করে, গিললে উপরে উঠে আবার তার নর্মাল স্থানে চলে যায়। এরকম এটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি, এবং এটা খুব সহজেই নিজে নিজেই আমরা ধরতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আশেপাশে যারা থাকেন ওনারা কিন্তু এটা নোটিস করেন যে আপনার গলায় হয়তো হঠাৎ করে ফুলা দেখা যাচ্ছে, কেন এরকম। তো যাই হোক, আমরা কিন্তু আয়নার সামনে নিজেরাও এভাবে গলাটা টান টান করে একটু পানি মুখে নিয়ে যদি আমরা পানিটা খাই, তাহলে কিন্তু দেখতে পাবো যদি ওখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকলে ওটা ওঠানামা করছে, ফুলা একটা অংশ। তো এইখানে থাইরয়েডে কিন্তু কয়েক ধরনের ক্যান্সার হয়। তাহলে আমরা একটা পেলাম লিম্ফ গ্ল্যান্ড, একটা পেলাম থাইরয়েড গ্ল্যান্ড। আরেকটা গ্রুপ গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে সেলাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের মুখে যে লালা আসে, এই লালা মানে আসে যে গ্রন্থি থেকে, এগুলাকে আমরা সেলাইভারি বা লালা গ্রন্থি বলি আমরা। এখানে মেজর এখানে একটা আছে প্যারোটিড, অর্থাৎ কানের লতির নিচে কখনো যদি দেখা যায় যে চারিদিকে ফুলে উঠেছে, সেটাকে আমরা বলছি যে প্যারোটিড সুয়েলিং। এর ঠিক আরেকটু নিচে আমাদের যে ম্যান্ডিবল আছে, যে আমাদের একটা হাড় আছে মুখের, এই হাড়ের নিচেই মাঝখানে হাড়ের নিচে এখানে ছিল সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সুতরাং এই আরেকটা আছে সাবমেন্টাল। সুতরাং এই সাবলিঙ্গুয়ালও একটা পাওয়া যায়। তো এই গ্ল্যান্ডগুলা থেকে, এগুলা কিন্তু মুখের ভিতরে নাকের ভিতরে পর্যন্ত আছে, ছোট ছোট, সেগুলো হলো মাইনর। এই গ্ল্যান্ড থেকেও আমাদের ক্যান্সার হইতে পারে। সুতরাং আমরা যদি 4টা ভাগে ভাগ করি হেড নেক ক্যান্সারকে, একটা হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন অর্থাৎ গলার ভিতরের ক্যান্সার, আর বাকি 3টাকে আমরা বাইরের ক্যান্সার বলি। এছাড়াও আমাদের যে গলার মধ্যে যে মাসেল আছে, যে মাংসপেশি আছে, মাংসপেশি থেকেও হইতে পারে। অনেক সময় আছে আমাদের যে নার্ভ আছে, এগুলা থেকেও হইতে পারে। তো সেই হিসাবে আমরা যদি এই হেড নেক ক্যান্সারকে গ্রসলি একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসি এবং মুখগহ্বর এবং গলার নিচ পর্যন্ত ভিতরের অংশে যে ক্যান্সার হয় সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং 3টা গ্ল্যান্ড বাইরে আছে, তাদের আলাদা আলাদা রোগ আছে। এবং আমরা বলেছি যে লিম্ফ নোডটা সে তার রোগের বাইরেও কিন্তু, অর্থাৎ অন্য জায়গা থেকে রোগ হয়তো অন্য জায়গায় হয়েছে, সেটা সেকেন্ডারি হিসাবে লিম্ফ নোডে আমরা মানে দেখতে পাই। এবং এগুলা যখন এরকম কোনো অ্যাবনর্মাল ফুলা বা চাকা কারো গলার মধ্যে দেখা যাবে, আমি বলবো যে এটা আপনারা নিজেও দেখতে পাবেন। এটা যদি শক্ত এবং দেখা যাচ্ছে যে নড়াচড়া করে না, নিচের অংশের সাথে কোথাও না কোথাও সে আটকে বসে আছে, কোনো পেইন থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যে ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে কোনো সিমটমস তার এরকম পেইন বা অন্য কিছু থাকে না। মুখের ভিতরের ক্যান্সার হইলে তখন অনেক সময় আমাদের ওই যে খাওয়ার ক্ষেত্রে কষ্ট হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ব্লিডিং বা রক্ত মানে লালার সাথে বের হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে কাশি বা বমির সাথে বের হওয়া, এরকম লক্ষণ থাকতে পারে। এর পাশাপাশি আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা বলা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে যে কারো কণ্ঠস্বর, গলার স্বর যদি 2 সপ্তাহের বেশি বসে যাওয়া অবস্থায় থাকে, উন্নতি না হয়, তাইলে অবশ্যই আমরা একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব, এবং ওই যে ল্যারিঙ্গোস্কোপি, ভিডিও ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে আমাদের ভয়েস বক্সে কোনো সমস্যা হচ্ছে কিনা বা হলো কিনা সেটা আমরা দেখে নিব। ধন্যবাদ আপনাকে। নমস্কার। খুবই সহজভাবে দর্শক আপনারা শুনলেন যে ক্যান্সারের কিছু সুন্দর দিকও আছে, আবার কিছু ভয়াবহ দিকও আছে। ভয়াবহ দিকটা হচ্ছে যে ক্যান্সার কোনো লক্ষণ কিন্তু শুরুতে বোঝা যায় না। এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার। লক্ষণ বোঝা গেলে আমরা ডাক্তারের কাছে যাই। যেহেতু লক্ষণ বোঝা যায় না, সুতরাং স্যারের কথা মতো যে আমাদের এই কয়টা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোথাও কোনো ফোলা চাকা কিছু আছে কিনা এটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে
কোনো ছিদ্র দিয়ে নাক, মুখ, কান, শরীরে কোনো ছিদ্র দিয়ে কোনো রক্তপাত হচ্ছে কিনা, যেটা অস্বাভাবিক রক্তপাত, এবং যদি ২ সপ্তাহের উপরে আমাদের গলার স্বর চেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মোটা দাগে এই কথাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্যার বললেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্যার অনেক ভুল করে থাকি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত হয়তো কিছু, কিছু অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে পারলে আমাদের পরিবারকে এবং প্রিয়জনকে আমরা ক্যান্সার থেকে দূরে রাখতে পারবো। স্যার খুবই সহজ ভাষায় যদি বলতেন যে আমাদের খাদ্যাভ্যাস বা কিছু ভেজাল খাবার আছে যে আমরা জানি না যে এগুলোতে ভেজাল আছে, বা কি, কি বর্জন করতে হবে এবং কি, কি গ্রহণ করতে হবে, যেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত একটা দিনকে হিসাব করলে সহজভাবে যদি পথ চলতে, যে এই জিনিসগুলা গ্রহণ আর বর্জন করলে আমরা ক্যান্সার মুক্ত রাখতে পারবো নিজেদেরকে। জি, ধন্যবাদ। খুব সুন্দর একটা মানে আলোচনা আপনি এনেছেন। এই বিষয়টাই আসলে আমাদের মেইনলি আলোচনা করা উচিত আমি মনে করি। তো আমরা প্রথমের দিকে যেটুকু বলেছি যে দর্শক আপনারা নিজে নিজেই কিন্তু একটু সচেতন থাকবেন, যে এরকম কোনো লক্ষণ দেখা দিলেই অবশ্যই আপনি নিকটস্থ আপনার ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। এবং যে ব্যাপারটা হলো, আমরা চাই যে এই লক্ষণগুলাই আমাদের কাছে না আসুক। তার মানে আমরা প্রতিরোধ করতে চাই, আমরা প্রতিরোধের আন্দোলন করতে চাই, সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এবং সেই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের যে সামাজিক যে স্বাস্থ্য সেটাকে ভালো করতে হবে। সামাজিক স্বাস্থ্য বলতে আমরা এটা বুঝাই যে আমাদের অফিস আদালত ব্যবসা এগুলাকে যদি আমরা একটা সময়ানুবর্তীর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু একটা নিয়মের মধ্যেই চলে আসবেন। তাইলে আমাদের প্রথম যে কথাটা আসবে, আমরা কি কি বর্জন করলে, অর্থাৎ যে কারণগুলো আছে ক্যান্সারের সেগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। তাহলে আমরা প্রথমেই আসি বর্জনের ক্ষেত্রে। ১ নম্বর কারণ হচ্ছে ক্যান্সারের, একেবারে বডির সব জায়গার ক্যান্সারের জন্য ১ নম্বর কারণ হচ্ছে ধূমপান, অর্থাৎ তামাক এবং তামাকজাত দ্রব্য। সেটা আমরা ধোঁয়া আকারে নেই অথবা অন্য কোনো ফরম্যাটে যেভাবেই নেই না কেন, এই তামাক দ্রব্যটা আমাদের শরীরের জন্য ৮০% ক্যান্সারের জন্য দায়ী। তাইলে প্রিয় দর্শক, আমরা যদি তামাককে না বলি, তামাককে যদি বর্জন করি, তাহলে আমরা ৮০% মানে ক্যান্সার থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। আমরা ইনশাল্লাহ এই প্রত্যয় আজকে থেকে করি। আমরা তামাক ছেড়ে দিব যারা মানে গ্রহণের অভ্যাস আছে, আর যারা গ্রহণ করি না তারা কখনোই তামাক ছুবো না। তাহলে তামাক এবং তামাকজাত দ্রব্য, এবং পাশাপাশি এখানে অ্যালকোহল আছে, এবং আমাদের এত অঞ্চলের জন্য ওই যে পান সুপারির সাথে জর্দা। এবং আরেকটা বিষয় খুব লক্ষণীয়, যে আমরা অনেকেই এটা দেখি যে কোনো কোনো ব্যক্তি আছেন যিনি পান সুপারি জর্দার সাথে আবার ধূমপানও করছেন একই সাথে। সেটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয় আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা, 10 গুণ বাড়িয়ে দেয়। এখন আমাদের অনেকের আবার একটু প্রশ্ন থাকতে পারে যে আমি তো ধূমপান করি না, কিন্তু আমার কেন ক্যান্সার হচ্ছে। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, একটু আগেই কিন্তু আমাদের উপস্থাপক বলেছেন যে ধূমপান আপনি নিজে করছেন না, কিন্তু আপনার পাশে কেউ একজন করছে। অর্থাৎ এটা আমরা বলছি, এটাকে হলো প্যাসিভ স্মোকিং। অর্থাৎ আমি নিজে ধূমপান করছি না, আমার পাশে একজন করছে, সে ধোঁয়াটা ছাড়ছে, আমার নাক দিয়ে ঢুকতেছে। এটা কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, যে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যিনি ধূমপান করেন তার চেয়ে কিন্তু দ্বিগুণ ভাবে ক্ষতিগ্রস্ত হন যিনি প্যাসিভ স্মোকার, অর্থাৎ পাশে থেকে যিনি ধোঁয়াটা নিয়েছেন। সুতরাং এখানে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমি ধূমপায়ীদেরকে অনুরোধ করবো, আপনারা যত দ্রুত সম্ভব ধূমপান ছাড়ুন, এবং যদিও কোনো কারণে করতে হয় তাহলে অবশ্যই একটা নির্ধারিত স্থান যেখানে আছে, যেখানে অন্যান্য মানুষের আনাগোনা নাই, সেই সমস্ত জায়গায় করতে হবে। জনসমক্ষে যেন কখনোই ধূমপান করা না হয়। এবং এটা কিন্তু সরকারেরও একটা আইন আছে, আমরা জানি যে জনসমক্ষে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এখানে কিছু দণ্ড নিতে হয়। তাহলে আমরা প্রথম যে কাজটা করব, বর্জন করব তামাক এবং তামাকজাত দ্রব্য। মদ্যপানের অভ্যাস থাকলে সেটা ছাড়বো, এবং পান সুপারি এবং জর্দা। আর থার্ড যেটা আমাদেরকে খুবই মানে এখনকার সমাজে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে এটা মানে ছাড়াটা
যত কঠিনই হোক না কেন আমাদের কিন্তু এটা থেকে বিরত থাকতে হবে, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। সেটা হলো ফাস্ট ফুড এবং বেভারেজ, প্যাকেটজাত খাবার। এই প্যাকেটজাত খাবারের যে ব্যবহার আমরা এখন একদম অফিস আদালত থেকে শুরু করে স্কুলে বাচ্চার টিফিন পর্যন্ত সবখানে আমরা ব্যবহার করছি, এবং জাঙ্ক ফুড খাচ্ছি, সাথে পানীয় খাচ্ছি। সুতরাং এই সবগুলা কিন্তু এবং আমাদের দেশের জন্য আমরা আরো ভয়াবহ যেটা হচ্ছে যে আমাদের কেমিক্যাল গুলা মিশ্রিত করা থাকে। এমনিতেই তো জাঙ্ক ফুডে প্রিজারভেটিভ আছে, এটাই অলরেডি ক্যান্সারাস, তার মধ্যে আবার যে মানে খাবারটা রাখা সেটাও কেমিক্যাল মিশ্রিত। সুতরাং সব মিলে কিন্তু আমরা ক্যান্সারের খুব কি বলবো উপযুক্ত এটা পরিবেশে আমরা বাস করছি। আমরা চাই এই ক্যান্সার থেকে মুক্তি। সুতরাং এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বেভারেজ, প্যাকেটজাত খাবার, প্রিজারভেটিভ সহ খাবার, এগুলো আমরা অবশ্যই বর্জন করব। আমরা আরেকটা কথা এই বর্জনের ক্ষেত্রে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের উচ্ছৃঙ্খল জীবন, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এক ধরনের ভাইরাস যেটা মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারের জন্য দায়ী। এই ক্যান্সারটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মুখের মধ্যে বা গলার ভিতরে হচ্ছে। এবং এখানে যে ঘটনাটা করে, এই ভাইরাসটা কোনোভাবে যদি আমাদের লালার মাধ্যমে মুখের ভিতরে কোষে ঢুকে যায়, সে কিন্তু মুখের কোষের যে ডিএনএস সেটাকে চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করাতে তখন কিন্তু আমাদের ওই ক্যান্সারটা হয়। সুতরাং আমরা এই উচ্ছৃঙ্খলতা পরিহার করব এবং সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন জনজীবন নিয়ে অভ্যস্ত হব, তাহলে কিন্তু আমাদেরকে এই ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। খুবই চমৎকারভাবে দর্শক আপনাদেরকে উনি উপস্থাপন করলেন যে কি, কি বর্জন করতে হবে এবং কি, কি গ্রহণ করতে হবে, কি, কি অভ্যাস, এবং কাজগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ? খুব কঠিন নয়। এবং আরেকটা জিনিস উনি যেটা বললেন যে আমাদের প্রিজারভেটিভ মুক্ত খাবার গ্রহণ করতে হবে। এখন যদি চিন্তা করি যে বাজারেতেও এখন শাকসবজি, ফলমূল আমরা যাই কিনছি সবই তো প্রিজারভেটিভ যুক্ত। তাহলে আমাদের এই অভ্যাসটা করতে হবে যে আমাদের সকলের বাড়িতে কিছুটা হলেও বারান্দা বা ব্যালকনি যাই আছে সেখানে আমরা ছাদ বাগান করি বা বারান্দায় বাগান করি এবং সেখানে সবজি চাষ, ফলমূল চাষ করি। তাহলে হয়তোবা আমরা এই প্রিজারভেটিভ মুক্ত একটা জীবনে চলে আসতে পারবো। স্যার আপনাকে খুবই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। তারপরেও কিছু প্রশ্ন একেবারে গুরুত্বপূর্ণ থেকেই যায়, সেটা হচ্ছে আর কি, কি গ্রহণ করবে, কি, কি বর্জন করবে সেটা তো জানলো। এবং আপনি গ্রহণ করাটা বাকি রয়ে গেছে, আমরা গ্রহণ করাটা একটু পরে বলছি, আপনি প্রশ্ন দুই একটা বলেন, অসুবিধা নাই। যে জীবন ব্যবস্থায় তারা অভ্যস্ত হবে সেটাও খুবই চমৎকারভাবে আপনি বলেছেন। কি, কি গ্রহণ করতে হবে এটা যদি খুবই স্বল্প সময়ের মধ্যে বলে আরেকটা ভয়াবহ কথা যদি বলতেন যে আমাদের প্রতিদিন বাংলাদেশে বা বিশ্বে কি পরিমাণে রোগী ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং কি পরিমাণে রোগী মারা যাচ্ছে, এই সংখ্যাটা কিন্তু আমরা অনেকেই জানি না, যেটা শুনলে হয়তো আতঙ্ক ছড়াবে এবং আমরা এই ভীতি থেকেই নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু ইদানিং যদি আমরা দেখি, আগে কিন্তু ক্যান্সার রোগী কালেভদ্রে বা অনেক অনেক ফ্যামিলিতে ছিল না, দূর দূরান্ত কাউকে শোনা যাইতো ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সার হয়েছে মানেই ওনার মৃত্যু নিশ্চিত। তো ইদানিং কিন্তু আমরা প্রায় বলতে পারেন ঘরে ঘরেই কিন্তু ক্যান্সারের রোগী। এবং আমরা যেগুলো বললাম যে কারণগুলো আছে, সেই কারণগুলো কিন্তু আমরা যদি বর্জন করতে পারি তাহলে আমরা ক্যান্সার থেকে দূরে থাকবো। এবং এই শুধু বর্জন না, সাথে আমি কি করব সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাইলে আমরা বলছি যে সবচেয়ে জরুরি, যেটা একটু আগেই আমাদের উপস্থাপক ম্যাডাম বলেছেন, যে আমরা ফ্রেশ খাবার খেতে হবে। এবং এই ফ্রেশ খাবারটা খাওয়ার জন্য আমাদের নিজেদেরকেও কিছু তৈরি করতে হবে। তো আমরা তাহলে ফ্রেশ খাবারের জন্য শাকসবজি, ফলমূল, এগুলো আমরা অবশ্যই
ফ্রেশ হিসাবে আমরা বেশি বেশি করে গ্রহণ করব। এবং এই ফ্রেশ শাকসবজি এবং ফলমূলই কিন্তু আমাদের ক্যান্সারের বিপক্ষে মানে ফাইট করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটাকে কিন্তু মানে ধারণ করে এবং আমাদের শরীরটাকে বুস্ট আপ করে। এবং আমরা যদি এর পাশাপাশি নিয়মিত কিছু ব্যায়াম অব্যাহত রাখি, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে অবশ্যই। শরীরের এই আমাদের যে খাদ্য গ্রহণ করলাম, এই খাদ্য গ্রহণের পরেও কিন্তু শরীরে আরো খাদ্য লাগে, সেটা হচ্ছে আমাদেরকে ব্যায়াম করতে হবে। এবং ব্যায়ামে আমাদের যে মাংসপেশিগুলা মানে সচল হয়, সবল হয়, এবং আমরা ক্যান্সারের বিরুদ্ধে আরো বেশি করে ফাইট করতে পারি। এবং এটা অবশ্যই আপনাকে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এবং এইটা যেন মানে আমাদের সবার ক্ষেত্রেই হোক। আমি আশা করি প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন, আপনি আজকে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনি অবশ্যই 30 মিনিট হাঁটবেন। আপনার অফিস কাছাকাছি হইলে আপনি পায়ে হেঁটে আসবেন এবং যাবেন। এবং বিশেষ করে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও যদি আমরা এটা ফলো করি, যে আমরা মানে একদম প্রথম থেকেই গাড়িটা না নিয়ে যে অংশে আমার হাঁটা সম্ভব সেই অংশে যেন আমি একটু হেঁটে যাই, এবং প্রয়োজনে গাড়ি আমার পিছে বা আগে গিয়ে ওখানে বসে থাকবে। তাহলে করে আমাদের বাচ্চাদেরও হাঁটা হলো, আমাদেরও হাঁটা হলো। অর্থাৎ এই হাঁটার অভ্যাসটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আমরা যদি আরেকটা বলি যে এইটা ছাড়া আমরা পরিচ্ছন্ন জীবনের কথা বলছি, এবং আমরা কিছু রোগ যেটা আমরা বলছি ভাইরাস জনিত কারণে হয়, অর্থাৎ মানে HPV, এবং আরেকটা আছে এপস্টেইন বার ভাইরাস, যেটা আমাদের নাকের পিছনে অর্থাৎ নেজোফারিংসের ক্যান্সারের জন্য দায়ী। এই সমস্ত ভাইরাসের বিপক্ষে কিন্তু আমরা ইনজেকশন বা যেটাকে আমরা বলি টিকা নিতে পারি। এগুলোর জন্য আমরা সময় মতো এই টিকাটা গ্রহণ করি। এবং সর্বোপরি আমরা যেন মানে একটা পরিচ্ছন্ন জীবনধারা অর্থাৎ লাইফস্টাইল, এই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের সব রোগের কারণ এবং সব রোগের সমাধান। অর্থাৎ আমরা জীবনধারাটাকে এখন পরিবর্তন করে ফেলেছি। সকালে ফজরের সময় উঠে রাতে এসার পরে ঘুমানো, এই যে একটা সুন্দর সিস্টেম, এই সিস্টেমটা যখন ছিল তখন মানুষজন মানে ফ্রেশ খাবারও খেত, তাদের এই ক্যান্সারের সমস্যাটা হচ্ছিল না। কিন্তু আমরা এখন লাইফস্টাইলটাকে পরিবর্তন করে ঘুমের সময় থেকে পরিবর্তন করে দিয়েছি, এবং সব মানে জাঙ্ক ফুড খাচ্ছি, যে কারণে আমাদের এখন ক্যান্সারের আক্রমণটা বেশি হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে প্রায় প্রতিদিন প্রায় 1350 মানুষ বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং প্রায় 850 মতো মানুষ কিন্তু প্রতিদিন ক্যান্সারে মারা যাচ্ছেন। সুতরাং যদিও এখনো পর্যন্ত আমাদের ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা করার যে মানে আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনো অপ্রতুল। এখনো কিন্তু আমরা সবাইকে সমানভাবে যে চিকিৎসাটা পাওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। এবং মনে রাখতে হবে এই ক্যান্সারের চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল। অর্থাৎ পরিবারের একজনের ক্যান্সার হলে মোটামুটি পরিবারটাকে প্রায় নিঃস্ব হয়ে যেতে হয়। তো আমরা এই নিঃস্ব অবস্থায় কেন যাব, যেখানে আমাদের হাতের মুঠোয় চাবি আছে। আমরা বর্জন করলে, গ্রহণ করলে, আমরা যদি ক্যান্সারটাকে দূরে রাখতে পারি, প্রতিরোধ করতে পারি, এবং আর্লি ডিটেকশনের মাধ্যমে যদি আমরা চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় করতে পারি, সেই ক্ষেত্রে যেন আমরা গুরুত্ব দেই। আমাদের দেশে অনেক রোগী, প্রায় ধরেন বলা যেতে পারে মানে 70 থেকে 80% রোগী কিন্তু আমাদের কাছে যখন আসেন, অর্থাৎ ওনারা অ্যাডভান্স স্টেজে আসেন। অর্থাৎ ওনাদের মানে ক্যান্সার যেহেতু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা দেয় না বা ব্যথা দেয় না, কষ্ট দেয় না, সে কারণে ওনারা পিঠ দেয়ালে ঠেকার আগ পর্যন্ত কিন্তু ডাক্তারের শরণাপন্ন হন না। আমি দর্শকদের অনুরোধ করব, প্রত্যেক দিন আপনি গোসলের সময় অথবা মুখ ধোয়ার সময় আমরা আমাদের শরীরটা চেক করব, কোথাও কোনো অ্যাবনর্মালিটি আমার চোখে ধরা পড়ে কিনা। যদি কোথাও কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়ে, মানে যে কোনো ছিদ্র দিয়ে রক্ত আসে, সেই ক্ষেত্রে
এবং গলায় খাবারের সময় যদি ব্যথা করে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন এবং পরীক্ষা করে আমরা দেখে নিব যে আমার শরীরে ক্যান্সার বাসা বাঁধছে কি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। খুবই চমৎকারভাবে কিছু তথ্য উপস্থাপন করলেন আপনি। দর্শক, আ আপনাদের জন্য শেষ বার্তা কিন্তু উনি দিয়ে দিয়েছেন কিভাবে করে ক্যান্সার থেকে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে কিভাবে করে রক্ষা করব। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে অভ্যাসগুলোর মধ্য দিয়ে যাই, আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে স্বাস্থ্যকর একটি জীবন প্রণালীর মধ্যে নিজেকে আনতে হবে, সবুজের মধ্যে নিজেকে আনতে হবে, সবুজ খাবার খেতে হবে এবং তামাক জাতীয় যেকোনো পদার্থ বর্জন করতে হবে এবং আমাদের শিশুদেরকে, আমাদের ঘরের এবং ঘরের বাইরের সমস্ত শিশুদেরকে প্যাকেট জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে এবং বেভারেজ মানে কোমল পানীয় থেকে দূরে রাখতে হবে। রং জাতীয় যেকোনো ধরনের জুস বা কোমল পানীয় এটা আরো বেশি ক্ষতিকর। দর্শক, সময় স্বল্পতার জন্য আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা কিন্তু বিগত পর্বেও কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে ক্যান্সার বিষয়ে এবং আজকে স্পেসিফিক মুখ ও গলা নিয়ে মুখের ও গলার ক্যান্সার নিয়ে আলোচনা করার কথা থাকলেও ডাক্তার নঈম স্যার আমাদের সাথে কিন্তু আরো অনেকগুলো অভ্যাস এবং বদভ্যাসের কথা বললেন, যেগুলো থেকে আমরা শুধু মুখ ও গলার ক্যান্সার না, শরীরের অন্যান্য অনেক ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। দর্শক, আগামী সপ্তাহে একই সময় আমরা আপনাদের সাথে উপস্থিত হব এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথার পরবর্তী পর্ব দেখার জন্য। আপনাদের সাথে অপেক্ষায় থাকলাম আমি নিজেও, ডাক্তার ইসরাত শর্মী, এবং আমাদের সঙ্গে সুস্থভাবে আগামী পর্ব পর্যন্ত আপনারা থাকুন। শুভরাত্রি। NJL টোটাল ইএনটি কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।